নমস্কার এবং শুভেচ্ছা, আপনাদের বড়দিনের শুভেচ্ছা। আজ আমরা গতকাল বড়দিন গেল, এবার বেশ ভালোই শীত পড়েছে। এবার আজকে আমরা আলোচনা করব এই গতকাল বড়দিনের হচ্ছে বড় সিনেমা বা বড় বাংলা সিনেমার মুক্তির দিন। তো গতকাল কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গে মোটামুটি তিনখানা বাংলা ছবি আমার ধারণা মুক্তি পেয়েছে। একটি হলো অভিজিৎ অভিজিতের দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি সিনেমার দ্বিতীয় ভাগ। অন্যটি অরিন্দম শীল পরিচালিত মিথিন মাসি, কোয়েল আছেন, কোয়েল মল্লিক, একটি খুনির সন্ধানে। এবং তৃতীয়টি যথাসম্ভব আমার মনে হয় হলো লহ গৌরাঙ্গের নামে, যেটি সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেছে। এবং এটি আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা মতে সৃজিতের তিনটি শ্রেষ্ঠ কাজের মধ্যে রয়ে যাবে। প্রথমটি যদি বলি নির্বাক, দ্বিতীয়টি হবে জাতিস্বর এবং তৃতীয়টি এইটি লহ গৌরাঙ্গের নামে। গৌরাঙ্গকে নিয়ে তার এই কাজ এত সরল, একই সঙ্গে এতখানি অনেস্ট, অর্থাৎ সত্যবাদী, যে তা আমাকে মুগ্ধ করেছে। আজকে আমাদের আলোচনা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যু অন্তর্ধান রহস্য এবং এই ছবিটি শ্রীজিতের লহ গৌরাঙ্গের নামে ছবিটি নিয়ে। বিষয়টা হলো যে মাত্র 48 বছর বয়সে এমন একজন বাঙালি পুরুষ, দীর্ঘকায়, 4 হাত লম্বা, 4 হাত হচ্ছে এতখানি, মানে এইখান থেকে এই আঙুল থেকে এই কনুই পর্যন্ত এতখানি হাত। হ্যাঁ, এই হচ্ছে হাতের আপনার মাপ। এই 4 হাত লম্বা, মানে প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা একটি মানুষ হঠাৎ করে একদিন নীলাচলে, অর্থাৎ পুরীতে, এখনকার নাম যার পুরী, সেইখানে অদৃশ্য হয়ে গেলেন। তিনি কিন্তু মন্দিরের ভিতরেই ছিলেন। কি করে অদৃশ্য হলেন, কোথায় গেল তার জাগতিক মরদেহ, তিনি কি করলেন, কিভাবে হলেন, ব্যাপারটা পুরোপুরি কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার আঙ্গিকেই রয়ে গেছে। অনেকগুলি গল্প আছে। একটি গল্পে বলা হচ্ছে, মানে অনেকগুলি গল্প বলতে কিংবদন্তির একটিতে বলা হচ্ছে তিনি হঠাৎ করে সমুদ্রে জগন্নাথের শ্রী হা কৃষ্ণ করতে করতে তিনি সমুদ্রে বিলীন হয়ে যান। মনে রাখতে হবে এক্ষেত্রে একটাই ব্যাপার, সেটা হচ্ছে শ্রীচৈতন্য কিন্তু রীতিমতো বিশাল চেহারার মানুষ এবং রীতিমতো সাঁতার জানতেন। নবদ্বীপে তিনি যখন জন্মগ্রহণ করেন তখন ছোটবেলায় তিনি সাঁতার কাটতেন এবং জানতেন সাঁতারটা। এবং সমুদ্রতে ডুবে যাওয়া অত সহজ নয়। আর সমুদ্রে ডুবে গেলে যে কোনো জিনিস সমুদ্র যদি নেয় তবে ফিরিয়ে দেয়। তাহলে শ্রী চৈতন্যের মরদেহটি গেল কোথায়? যদি ডুবে যাওয়াটাকেই সত্যি বলা হয়, তা সত্যি করে মনে করি, তাহলে ডুবে যাওয়া মরদেহটি গেল কোথায়? সমুদ্র তাকে ফিরিয়ে আনবেই, কেন আনল না? 1 নম্বর। 2 নম্বর হলো তিনি নাকি দারু ব্রহ্মে লীন হয়ে গেছেন, অর্থাৎ মিশে গেছেন, মানে জগন্নাথের মধ্যে মিশে গেছেন। কিভাবে একজন মানুষ এটি দারু মূর্তির মধ্যে হঠাৎ করে মিলিয়ে যায়, অথচ তিনি একজন মানুষ, জীব,
তার একটি তো দেহ আছে, দেহটিকে যদি খোলস বলি আমি, তাই সেই খোলসটা তো পড়ে থাকবে সাপের খোলসের মতো। সেটা গেল কোথায়? নেই, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 500 বছর হয়ে গেছে উনি মারা গেছে, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 500 বছরের ওপর হয়ে গেছে। তৃতীয় হচ্ছে, তিনি নাকি টোটা গোপীনাথের মন্দিরে, টোটা গোপীনাথের ডান উরুতে একটি দাগ আছে, যেটি একটি ভাঙা অংশ, মানে ফুটো আছে ওর মধ্যে। সেই ফুটো দিয়ে উনি নাকি টোটা গোপীনাথে লীন হয়ে যায়। তাহলেও প্রশ্ন ওঠে, মরদেহটি গেল কোথায়, খোলসটি গেল কোথায়? এইগুলি হচ্ছে যেগুলি কিংবদন্তি শ্রী চৈতন্যের মৃত্যু নিয়ে, সেগুলি বিরুদ্ধে আমার প্রথম প্রশ্ন। এবার দেখা যাক শ্রীজির ছবিটি। এবার এর আগে শ্রী চৈতন্যের জীবনী নিয়ে অনেক কিছু কাজ হয়েছে, অন্তত 3খানা কাজ হয়েছে। আমার কাছে একটুখানি, আমি একটু দেখে বলবো, আমার কাছে লেখা আছে। প্রথম কাজ, নদের নিমাই। নদের নিমাই করেছিলেন বিমল রায়, এটা 1960 সালে। তার আগে এটার আবার মুক্তির সালের সম্বন্ধে একটুখানি আছে, বিতর্ক আছে। কেউ বলছেন 1969, 1959, কেউ বলছেন 1960, কারোর মতে আবার সেটা আরো পুরনো, 1957। তার নাম নীলাচলে মহাপ্রভু, সেটিও বিমল রায় পরিচালনা করেছেন। এবার আর একটা কাজ আছে, সেটি টেলিভিশনে হয়েছিল, আমাদের দূরদর্শনে, মহাপ্রভু, মহাপ্রভু নাম। এটি এখনো দেখা যায় জিওতে, জিও ওটিটি, ওখানে দেখা যায়। এবার আর তারপরে চতুর্থ কাজ যদি বলা হয়, সেটি হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে। ভারী সুন্দর কাজ, এবং প্রতিটি ডিটেল অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিষ্কার, অত্যন্ত যত্ন সহকারে তোলা হয়েছে। প্রত্যেকটি ইয়ে আপনার মহাপ্রভুর জীবনের প্রত্যেকটি অংশ একেবারে তার কিশোর বয়স থেকে, কিশোর নয়, যুবক বয়স থেকে বলা যায়। এই যে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, যিনি সাপের কামড়ে মারা যান, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া, যাকে উনি সংসারে ছেড়ে দিয়ে চলে যান, সন্ন্যাস গ্রহণ করেন, এবং তারপরে না চলে গিয়ে তার সঙ্গে রাজা গজপতি রাজার দর্শন হয়। সেখানে অনেকের সঙ্গে আলাপ হয়, অনেক গুণবান ব্যক্তিদের সঙ্গে আলাপ হয় উৎকলে, সেই সময়কার। মানে ধরুন, আমি শ্রী চৈতন্যের সময় হচ্ছে 15-16 শতক। তো আমি 15-16 শতকের কথা বলছি। তো উনি নিজেই এখানে, মানে বঙ্গে উনি ছিলেন অত্যন্ত বিদ্বান, ন্যায়রত্ন, ন্যায়ের বিখ্যাত পণ্ডিত, এবং তার কথাবার্তায়, তার তর্কে, তার ন্যায় তর্কে প্রায় সবাই না, সবাই, বাংলার এইখানকার সবাই পরাজিতই হয়েছিলেন। নবদ্বীপের সবাই তো পরাজিত হয়েছিলেন, তারপরে ভাটপাড়া, তারপরে আপনার শ্রীহট্ট, সকলে সব জায়গায় সব বড় বড় তার্কিকরা পরাজিত হয়েছিলেন শ্রী চৈতন্যের কাছে। এবার শ্রী চৈতন্য স্বাভাবিকভাবেই উৎকলে গিয়ে যথেষ্ট খ্যাতি লাভ করেন। পরে উৎকল গজপতি রাজা, তিনি প্রতাপরুদ্রদেব তাঁর সান্নিধ্যে আসেন, শেষকালে তার শিষ্যত্ব গ্রহণ করেন,
এবং সম্পূর্ণভাবে বৈষ্ণব ধর্মকে আপন ধর্ম হিসেবে মেনে নেন। এছাড়াও উৎকলে তাঁর যে কাজ, বিশাল প্রকাণ্ড কাজ, হ্যাঁ, সেটা কেবল উৎকল নয়, উৎকল এবং বঙ্গ দু জায়গাতেই তাঁর জন্যই হুসেন শাহ, সেই সময়কার বাংলার শাসক, হুসেন শাহকে সংস্কৃতকে ছড়িয়ে বাংলা ভাষাকে এখানকার মানে সেই সময়ের বাংলার রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিলেন হুসেন শাহ। সেটা কিন্তু হয়েছিল মহাপ্রভুর জন্যই। এবার তারপরে তার এরকম অন্তর্ধান উৎকলে, পুরীতে, নীলাচলে, এই সব কিছুই সিরিজ দেখিয়েছেন তার ছবিতে, এবং অত্যন্ত অনেস্টভাবে, মানে আমি বলতে চাইছি অত্যন্ত সৎভাবে দেখিয়েছে, যেটি লক্ষণীয় বিষয়। তার কারণ এই শ্রী চৈতন্যের অন্তর্ধান এটি বিস্ময়করভাবে গোপনীয় বিষয়। আমার বহু দিন পর্যন্ত কিন্তু ওই যে কিংবদন্তিগুলো বললাম ওইগুলোই চালু ছিল, ওগুলো সব কটা মিথ্যে। আসলে তারপরে মানে শ্রী চৈতন্যের মৃত্যুর পরে উৎকলের মানুষ মৃত্যুই হয়েছিল, এবং মৃত্যুর পর উৎকলের মানুষ ভয় পেয়ে গিয়েছিলেন কাদের? ওই ধর্মীয় আন্দোলন। এবার একটা জিনিস দেখুন, শ্রী চৈতন্য কিন্তু সেই প্রথম বাঙালি মানুষ যিনি বুঝেছিলেন যে ধর্ম মানুষকে আলাদা করে, ধর্ম মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দেয়। যে কারণে বৈষ্ণবদের মধ্যে সে জন্মগতভাবে মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, বৌদ্ধ হতে পারে, ব্রাহ্মণও হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু সে যখন বৈষ্ণব হয় তখন তার অন্য কোনো পরিচয় থাকে না, সে তখন বৈষ্ণব, কৃষ্ণের ভক্ত। এইটাকে এই যে ধারণার প্রবর্তন কিন্তু করেছিলেন প্রথম শ্রী চৈতন্যদেব, এবং সেটি করার জন্য 1600 শতকের সময় অত্যন্ত দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা এবং বীরত্ব লাভ। তার জন্য তার উপর অনেক অত্যাচার, মানে অনেক বলতে চাইছি থ্রেটস তাকে সহ্য করতে হয়েছে। এবং তার অন্যতম কারণ হচ্ছে সেটাই হচ্ছে অন্যতম কারণ যে উনি উৎকলে চলে গিয়েছেন, নীলাচলে চলে গিয়েছেন, যেটা হিন্দু রাষ্ট্র, মানে হিন্দু রাজ্য তখনকার দিনে। এবার উৎকল সেই সময় কিন্তু ছিল বিশাল রাজ্য, মানে ওর দক্ষিণে, উৎকলের দক্ষিণে প্রায় নবদ্বীপ পর্যন্ত ছিল উৎকলের, দক্ষিণে ছিল এখানে বাংলায় ছিল নবদ্বীপ পর্যন্ত, তারপরে ওদিকে আপনার অন্ধ্র পর্যন্ত ছিল উৎকল, আর উত্তরে উৎকল চলে গিয়েছিল প্রায় বিহারের সীমানায়, ঝাড়খণ্ড টাড়খণ্ড সব ভেতরে ছিল উৎকলে। এবং সেটা হয়েছিল রাজা প্রতাপরুদ্রের আমলে, এই গজপতি প্রতাপরুদ্র। এই বিশাল রাজ্যে বৈষ্ণব ধর্মকে আনয়ন করেন শ্রী চৈতন্য প্রথম, একমাত্র। এবং এখনো পর্যন্ত উৎকলে কিন্তু বহু বৈষ্ণব আছেন, তারা সবাই হচ্ছেন ওই শ্রী চৈতন্যরই শিষ্য, সেইভাবে বলতে গেলে। এবার বিষয়টা হলো যে এই যে ছবিটি সিরিজ করেছেন, এই ছবিটিতে সিরিজ একটা অসাধারণ কাজ করেছেন এই কারণে যে তিনখানা টাইম লাইন, অর্থাৎ সময় প্রেক্ষিত নিয়ে উনি কাজ করেছেন, সমসাময়িকভাবে চলছে। একটি হচ্ছে শ্রী চৈতন্যের সময়, অর্থাৎ 1600 শতক। একটি হচ্ছে গিরিশ ঘোষের সময়, অর্থাৎ 19 শতক, 20 শতকের শুরু,
বিশ শতকে শুরু না, ওই 19 শতক। একটি হচ্ছে এই সময়, অর্থাৎ 2025 শতাব্দী। এই তিনটে টাইম লাইনে তিনভাবে শ্রী চৈতন্যকে দেখা হচ্ছে এবং তার মৃত্যু কেউ দেখা হচ্ছে। তার অন্তর্ধান রহস্য, তার লীলা রহস্য সবকিছুই দেখা হচ্ছে এই তিনটে সময় নিয়ে। এবং এই তিনটে সময়ের মধ্যে, মানে সেই তিনটে সময়কে তোলার মধ্যে, ধরার মধ্যে কোনো 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 খুঁত নেই। একেবারে মাখনের মধ্যে ছুরি চলার মতো তিনটি সময়ের মধ্যে যা আশা করেছেন শ্রীজিৎ এবং সৌমিক হালদার, যিনি সিনেমাটোগ্রাফার। এখানে একটা মজা করেছেন সৌমিক, সেটা হচ্ছে যেখানে উনি শ্রী চৈতন্যের সময়টা দেখাচ্ছেন, অর্থাৎ শ্রী চৈতন্যকে দেখাচ্ছেন, আসল শ্রী চৈতন্য, সেইখানে উনি এমন এক ধরনের লেন্স ব্যবহার করেছেন ক্যামেরার, যে লেন্সটা সামান্য সামান্য ফ্যাকাশে করে দেখায় ছবিগুলোকে। ফ্যাকাশে বলতে আমি বলতে চাইছি না রঙহীন, প্রচণ্ড রঙ আছে কিন্তু এক ধরনের হালকা একটা ধোঁয়াটে ভাব আছে। এই যে ড্রিম সিকোয়েন্সটা তৈরি করা, সেই চৈতন্য কিন্তু সত্যি স্বপ্নের মতো মানুষ ছিলেন, স্বপ্ন জগতের মানুষ ছিলেন, সেইটা। আর বাকি দুটো 19 শতকে যেটা ছিল গিরিশ ঘোষের সময়, গিরিশ ঘোষের সময় ওটা ছিল, ওটা হচ্ছে তখন তো ইলেকট্রিসিটি আসেনি, তো তখন সময়টা ছিল মোমবাতির আলো, গ্যাসের বাতি ইত্যাদি। তো সেই সময়টাকে সেইভাবে তারা অন্ধকার একটুখানি, বেশিরভাগটাই অন্ধকারে। তার কারণ গিরিশ ঘোষ বেশিরভাগটা সময় হয় নাটক লিখছেন, নয় রিহার্সাল করাচ্ছেন। পুরোটাই কিন্তু আপনার ইন্টিরিয়ার শট আর শুটিং। আর তৃতীয়টি, যেটি এই সময় 2025 সালে অবস্থিত, সেই সময়ের চরিত্রগুলো কিন্তু অনেক বেশি স্পষ্ট, ঝকঝকে ইত্যাদি। এইটা কিন্তু সৌমিক হালদার, আমি বলবো সৌমিক হালদারের কাজ, মানে কারসাজি। এইটার জন্য সৌমিক হালদারকে আমি সাধুবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে। আর শ্রীকে সাধুবাদ জানাই, তিনি এই সময়, এটা তো ট্যাবু, এই যে শ্রী চৈতন্যর অন্তর্ধান রহস্য, এটা ট্যাবু। বাংলাতে তো বটেই, উৎকলেও ট্যাবু। নাহলে শ্রী চৈতন্য কি করে মারা গেলেন সেটা সম্বন্ধে এমনকি রাজা প্রতাপরুদ্রদেব, তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্য, তিনি পর্যন্ত কোনো তদন্ত করলেন না। আসবো, সেসব কথায় আসবো। এবং তারপরেও বহুদিন পর্যন্ত ওই তিনটে কিংবদন্তি চালু ছিল। তারপরে মানুষ, রিসার্চাররা, যারা গবেষক, তারা, ঐতিহাসিকরা নানাভাবে, কারণ প্রশ্নচিহ্নতা থেকেই যায়, ইতিহাস তো প্রশ্নচিহ্ন রেখেই যায় এরকম ঘটনা। তো প্রশ্নচিহ্নটা ছিলই, সেই প্রশ্নচিহ্ন ধরে গত 500 বছরে প্রচুর গবেষণা হয়েছে, প্রচুর গবেষণা হয়েছে। বাঙালিরা গবেষণা করেছেন, উড়িয়া গবেষকরা করেছেন কাজ, ঐতিহাসিকরা করেছেন কাজ, নানা বই আছে এখন এই মুহূর্তে মার্কেটে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়। সেগুলি পড়লে অনেকটাই জানা যায়। এবং সেগুলি পড়লে শ্রী চৈতন্যকে যে আসলেই খুন করা হয়েছিল, এবং সেটা হয়েছিল মন্দিরের ভিতরে, জানা যায়, জানা যায়। এবং সিরিজ কিন্তু এই এই যে বিশেষ গবেষণা, এই গবেষণার কোনোটাকেই বাদ দেননি, সবকটাকেই রেখেছেন। সমুদ্রে বিলীন হয়ে যাওয়াও রেখেছেন, দারুবৃক্ষে বিলীন হয়ে যাওয়া রাখেননি, কিংবা টোটা গোপীনাথে বিলীন হয়ে যাওয়া রাখেননি, কিন্তু খুনটাও রেখেছে। শ্রীমন্দিরেই খুন হচ্ছে সেটাও রেখেছে। এবং সেই কারণেই আমি বলছি এটি সৎ। আমি বিশেষভাবে
ধন্যবাদ দেব আমার প্রাক্তন সহকর্মী বলবো, কারণ আমিও সাংবাদিক ছিলাম, সেও সাংবাদিক ছিল সেই সময়, শিবাশিস বন্দ্যোপাধ্যায়। শিবাশিস এই ধরনের কাজ করে, রিসার্চের কাজ, গবেষণার কাজ, বিশেষ করে সিনেমা, সিরিয়াল এইসবের জন্য। এই যে শিবাশিস যে গবেষণার কাজটি করেছে সেটি একেবারে থরো, যাকে বলে কোনো 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 রাগ নেই এই গবেষণায়, একটা জিনিসও বাদ দেয়নি, এবং শিবাশিস সেই রকমই ছেলে। ও আগে প্রথম গবেষণা, যেটা ওর সব থেকে বড় গবেষণার কাজ, সেটা ছিল রানী রাসমণি সিরিয়াল। হ্যাঁ, তারপরে এখন একটা করছে, সেটা হচ্ছে এই রানী ভবানী যে সিরিয়ালটি হচ্ছে সেটি, আর তার সঙ্গে এইটি করেছে গৌরঙ্গের নাম রে। এবং কোনো কারণে এই গবেষণার কাজে যদি দরকার পড়ে, শিবাশিসকে যতখানি চিনি আমি বলতে পারি ও কিন্তু আন্টার্কটিকা কিংবা সাহারা মরুভূমিতেও পৌঁছে যেতে পারে, যদি গবেষণার কাজে সেটা লাগে, প্রয়োজনীয় হয়। এইবার আসি আমাদের অভিনেতাদের কথা। শ্রী চৈতন্যর অভিনয়টি যিনি করেছেন চরিত্রে, সেই ছেলেটির নতুন ছেলে, নাম হচ্ছে, এখন দেখে বলি, দিব্যজ্যোতি দত্ত। ইনি হয়েছেন শ্রী চৈতন্য, অর্থাৎ আসল শ্রী চৈতন্য, 1600 সালের শ্রী চৈতন্য। এছাড়াও শ্রী চৈতন্য আছেন আরো দুজন, একজন হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আর একজন হচ্ছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এটি শুভশ্রী হচ্ছেন বিনোদিনী করেছিলেন শ্রী চৈতন্য গিরিশ ঘোষের পরিচালনায়, এবং এখনকার প্রেক্ষিতে যে সিনেমাটি তৈরি হচ্ছে শ্রী চৈতন্যর অন্তর্ধান নিয়ে, এটি করছেন ঈশা সাহা, পাঁচটি চরিত্রের নাম আছে, অন্য নাম। এবং সেখানে যে শ্রী চৈতন্য সেজেছেন, তার চরিত্রের নাম হচ্ছে পার্থ। এই পার্থের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এবার লক্ষ্য করে দেখুন, ইন্দ্রনীল সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দিব্যজ্যোতি, এই তিনজনেই কিন্তু লম্বা, দীর্ঘকায় এবং অত্যন্ত সুন্দর দুই পুরুষ এবং নারীটিও অত্যন্ত সুন্দর দৈহিকভাবে। শ্রী চৈতন্যও কিন্তু সুন্দর ছিলেন, দীর্ঘকায়, বলিষ্ঠ, সুন্দর চেহারা, সুঠাম গঠনের একজন পুরুষ, যাকে দেখেই মনে হয় প্রেমে পড়ি। ছেলে হয়েও বলছি, সেই প্রেমেই ভেসে গিয়েছিল নবদ্বীপ, সেই প্রেমেই ভেসেছিল উৎকল শ্রীক্ষেত্র। আমি খুব অবাক হয়েছি এই দিব্যজ্যোতি ছেলেটিকে দেখে। দিব্যজ্যোতি অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। দেখুন, শুভশ্রীর অভিনয় নিয়ে আমার কিছু বলার নেই, প্রথম থেকেই উনি যথেষ্ট সাবলীল অভিনেত্রী, এবং তারপরে যত দিন যাচ্ছে উনি আরো সাবলীল হচ্ছে। এই যেমন পরমব্রত চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন, রাজ চক্রবর্তী তৈরি করেছেন শ্রী শুভশ্রী এবং পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি হাবজি গাছ, সেখানে মায়ের চরিত্রে শুভশ্রীর যে অভিনয়, সেটি দাগ ফেলেন। এরপরে সুতরাং শুভশ্রীর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। উনি স্বনামধন্যা অভিনেত্রী এবং যথেষ্ট শক্তিশালী অভিনেত্রী। উনি যথেষ্ট ভালো কাজ করেছেন, খুবই ভালো কাজ করেছেন, এবং যত দিন যাচ্ছে উনি তত পরিণত হচ্ছে। সেটা ভালো, খুব ভালো, দেখার মতো, এই পরিণতি দেখার মতো, শিক্ষা নেওয়ার। গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসুর অভিনয় নিয়ে আমার কিছু বলার নেই। উনি নাটকে বিখ্যাত রাজ্যের মন্ত্রী,
সেটা আলাদা কথা, কিন্তু নাটকে বিখ্যাত এবং অভিনয়ের জন্যই বিখ্যাত। তবে কেবল অভিনেতা তো নন, নাট্য অভিনেতা নন, উনি একাধারে নাট্যকার, অভিনেতা এবং আরো অনেক কিছু। মানে মঞ্চাভিনয় ক্ষেত্রে সেটও করে উনি প্রয়োজন পড়লে। উনি পরিচালক তো বটেই, প্রত্যেকটি নাটকই অমর পরিচালনার প্রত্যেকটি নাটকই হচ্ছে হিট সেই হিসেবে, সেই অরণ্যদের থেকে। তারপরে কত আছে, হেমলাট আছে, তারপরে আমাদের উইঙ্কেল টুইঙ্কেল আছে, বিখ্যাত নাটক, যার যেটা হয়েছিল বামফ্রন্ট আমলের শেষের দিকে হয়েছিল। তার কারণ তখন একটা পরিবর্তনের দরকার ছিল, সেই পরিবর্তন এসেও ছিল। সেটা অবশ্যই আলোচনার প্রেক্ষিতের বাইরে, সুতরাং সেটা নিয়ে কিছু বলার নেই। তো এই ব্রাত্য বসু আছে, উনি গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতেন, খুবই স্বাভাবিক। ব্রাত্য বসু তো গিরিশ ঘোষ হবেন এই মুহূর্তে, তার কারণ ব্রাত্য বসুর অভিনয়ের মধ্যে একটা নাটকে বনা আছে, সিনেমার অভিনয়ের ক্ষেত্রেও আছে। সেই নাটকে পড়াটা গিরিশ ঘোষের মধ্যে জীবনে, কাজে, সব জায়গাতেই ছিল। উনি গিরিশ ঘোষ হয়েছে, অসুবিধা কিচ্ছু নেই। এছাড়া আরেকজন নাটকের মানুষ হয়, আরো দুজন নাটকের মানুষ আছে, সুজন নীল মুখোপাধ্যায় আর আমার আর এক অত্যন্ত প্রিয় বন্ধু সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সুজন নীল মুখোপাধ্যায় এর আবার দ্বৈত চরিত্র। সুজন নীল মুখোপাধ্যায় একটা ব্রাত্যের নাটকে, মানে গিরিশ ঘোষের নাটকে করছেন উৎকল সেনাপতি। উৎকল সেনাপতির নাম হচ্ছে বলছি, এক সেকেন্ড ধরুন, হ্যাঁ, গোবিন্দ বিদ্যাধর কিংবা ভৈ বিদ্যাধর। হ্যাঁ, এই ভৈ বিদ্যাধর কিংবা গোবিন্দ বিদ্যাধর ছিলেন প্রধান সরা পরামর্শকারী শ্রী চৈতন্যর বিরুদ্ধে। এবার সুজন নীল মুখোপাধ্যায় গিরিশ ঘোষের নাটকে হচ্ছেন অর্ধেন্দুশেখর মুস্তাফি। অর্ধেন্দুশেখর মুস্তাফি করছেন এই বিদ্যাধরের চরিত্রে অভিনয়। আর আবার একই সঙ্গে তিনি এই সময়ের যে এই সময়ের যে সিনেমাটির কথা বলা হচ্ছে, সিনেমা এই ছবিতে, সেই সিনেমায় হচ্ছেন অন্যতম ওই আপনার প্রোডাকশন টিমের অন্যতম। আবার সুরজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি একই সঙ্গে রাজা প্রতাপাদিত্যের প্রথম রাজগুরু সার্বভৌম, এবং আবার একই সঙ্গে ওই সিনেমায় হচ্ছেন ওই আমাদের প্রোডাকশন টিমের একজন অন্যতম মানুষ। এইভাবে দ্বৈত চরিত্র আছে দুটি টাইম লাইনে। এবার আসি শ্রীচৈতন্যর খুনটা কি করে হলো। শ্রীচৈতন্য আসলে উৎকলে, বিশেষ করে রাজা প্রতাপরুদ্র তার শিষ্য হওয়ার পর অনেকগুলো ঘটনা ঘটে দিয়েছিলেন। ওই যে ক্ষমার এবং ভালোবাসার ধর্ম, এটি রাজার উপরে উনি বিশালভাবে ছড়িয়ে দিয়েছেন। মানে রাজা প্রতাপরুদ্রকে, যিনি একটা সময়
কৃষ্ণরাজ মৌর্যর বিরুদ্ধে সেই অন্ধ্রের সম্মুখ সমরে বিরাট বীরত্ব দেখিয়েছিলেন, উৎকলকে পেরিয়ে দিয়েছিলেন অন্ধ্রের সীমান্ত। সেই প্রতাপরুদ্রকে উনি এতটাই, শ্রী চৈতন্য এতটাই ইনফ্লুয়েন্স করেছিলেন যে প্রতাপরুদ্র ক্ষমার ধর্মে বিশ্বাসী হয়ে গিয়েছিলেন। যুদ্ধ বিগ্রহ আর চাইতেন না, উনি করতেনও না, যুদ্ধ করতেন না। সেই কারণে যেটা হচ্ছিল, উৎকল রাজ্যে এবং তার মধ্যে উৎকল রাজ্যে বৈষ্ণব ধর্মের বিশাল প্রভাব। তার কারণ যেটা হয়েছিল, যেটা হয়েছিল সেটা হচ্ছে উৎকল আস্তে আস্তে ক্ষমতাহীন, দুর্বল হয়ে যাচ্ছিল রাজ্য হিসেবে, রাষ্ট্র হিসেবে। সেই সময় কিন্তু সারা ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই মুসলমান রাজ্য, ইসলাম রাজ্য, একমাত্র হিন্দু রাজ্য ছিল দাক্ষিণাত্যে ছিলই, আর তাছাড়া ছিল উৎকলে। এবং সেখানকার সমগ্র উৎকলের রাজা ছিলেন ওই গজপতি প্রতাপরুদ্র দেব এবং তার আদি দুই পূর্বপুরুষ। তো সেই কারণে প্রধান সেনাপতি বিদ্যাধর তার একটা চাপা রাগ ছিল। দ্বিতীয় চাপা রাগ ছিল যে উনি ছিলেন শাক্ত বিদ্যাধর, এবং শাক্তরা সেই সময় বৈষ্ণবদের বিরুদ্ধে কিন্তু বিরাট একটা বিরুদ্ধচারী ছিল, বিরাট। এছাড়াও কলেজ ছিল আরো অনেকগুলি ধর্মীয় অংশ, ধর্মীয় বিভাজন। শৈব ছিল, শাস্ত্র ছিলই বললাম, বৌদ্ধ ছিল এবং বৈষ্ণব। এবার বৌদ্ধরা যেটা খেপে গেল সেটা হচ্ছে পুরীর মন্দির বলে যেটাকে আমরা জানি, শ্রীক্ষেত্র বলে যেটাকে আমরা জানি, সেটা একটা সময় একটি বৌদ্ধ মন্দির ছিল। সেখানে ওই তিনটি বৌদ্ধ কি বলে ফিলসফির একটি পীঠস্থান ছিল এই বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরকে হিন্দুরা পরে কবজা করে প্রায় কি বলবো, একদিনের মধ্যেই সেটাকে পরিবর্তিত করে এটি হিন্দু মন্দির তৈরি করে এবং বৈষ্ণব প্রচার করা শুরু করে। বিষ্ণু মন্দির কিন্তু জগন্নাথের মতো, জগন্নাথ রূপে, কালা জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র, এই তিন দেবতাকে পুজো করা শুরু করে। তো বৌদ্ধরা খেপেছিল যে এই লোকটা বাংলা থেকে এসে এইসব করছে, হ্যাঁ, নপুংসক লোক একটা। এই যে তা কিন্তু হেরে গেছে, কিন্তু তারা মনে করছে চৈতন্যদেব হচ্ছেন নপুংসক। আমি বলছি না চৈতন্যদেব এই শ্রীক্ষেত্র শুরু করেছিলেন প্রতাপরুদ্র স্বয়ং, সেটা উৎকলে চৈতন্যদেবের পদার্পণের আগেই। কিন্তু বৌদ্ধদের কোনোভাবে মনে হলো যে শ্রী চৈতন্য দেবী বৌদ্ধদের পরম শত্রু। এবার এই সম্বন্ধে একটা গল্প আছে, সেটা নিয়ে আর কথা বলবো না এখন, কারণ এটা সেটাও প্রেক্ষিত অন্য। শৈবরা ছিল, কাউকে দেখতে পারত না, সকল শিবের ভক্ত দিয়ে সকলেই তাদের শত্রু। তো এইসব কারণে একটা প্রেক্ষিত তৈরি হয়েছিল যে শ্রী চৈতন্য এবার যাবেন, শ্রী চৈতন্যকে এবার মাইনাস করে দিতে হবে। তার পিছনে প্রধান মদতকারী ছিলেন এই
বই বিদ্যাধর। তার কারণ যেটা, সেটা হলো শ্রী চৈতন্য কিন্তু একই সঙ্গে রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে উৎকলে। উনি কিন্তু প্রতাপাদিত্যকে প্রতাপরুদ্রের দ্বারা বহু অপরাধ মার্জনা করছেন, মানে ক্যাপিটাল পানিশমেন্ট মার্জনা করে দিচ্ছে। যার ফাঁসির হুকুম হচ্ছে, তাকে কিন্তু ফাঁসি থেকে রক্ষা করছে। এরকম ঘটনাও ঘটছে সেই সময় উৎকলে। এবার একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে শ্রী চৈতন্য একই সঙ্গে রাজার পরামর্শদাতাও ছিলেন, হয়ে উঠছিলেন আস্তে আস্তে। হয়ে উঠছিলেন না, অ্যাকচুয়ালি হয়ে গিয়েছিলেন। এবার তাতে করে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে রাজার শত্রু কারা আর বন্ধু কারা, সেটা রাজা বুঝতে পারছেন শ্রী চৈতন্যের সঙ্গে সলা পরামর্শ করে। রাজা বুঝছেন বই নিজের শালক, মন্ত্রী এবং নগরপাল এবং সেনাপতি, সে আসলে কিন্তু প্রতাপরুদ্রকে বারে বারে তাকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এটা ঘটনা যে হুসেন শাহ যখন, প্রতাপরুদ্র যখন কৃষ্ণরাজ মৌর্যর সঙ্গে যুদ্ধে নিহত অর্থাৎ করছেন, তখন সেই মুহূর্তটাকে ব্যবহার করে, যেহেতু প্রতাপরুদ্র তখন নিজের মানে নিজের রাজধানী শ্রীক্ষেত্রে নেই, যেহেতু উৎকল সীমান্ত ও আক্রমণ করেন। এই আক্রমণের পর এই এই বহির্বিদ্যাধর গিয়ে তার সঙ্গে, যেখানে তাকে ভার দিয়ে যে গিয়েছিলেন প্রতাপরুদ্র, তার স্ত্রী, ছেলেমেয়ে, পরিবার এবং দুর্গ অর্থাৎ এবং রাজ্য, এই সব কিছুর, সেখানে বিদ্যাধর গিয়ে হুসেন শাহের সঙ্গে প্রথমে গিয়ে তো লুকিয়ে পড়লেন, হ্যাঁ, বাকি সবাইকে ছেড়ে। তারপরে হুসেন শাহের সঙ্গে সলা করে কিভাবে প্রতাপরুদ্রকে সিংহাসনচ্যুত করা যায়, কিভাবে প্রতাপরুদ্রের জায়গায় নিজেকে বসানো যায়, অর্থাৎ তিনি গজপতি হবেন, এই সব করে যাচ্ছেন। এই সব খবর কিন্তু থাকতো চৈতন্যদেবের কাছে, কারণ তিনি যাকে বলে ওয়েল কানেক্টেড ছিলেন। প্রচুর মানুষ তাকে বিশ্বাস করত। আর নীলাচল আর নবদ্বীপ তখন সারাক্ষণ মানুষ যা আশা করছে, সারাক্ষণ, যে কারণে সেটা ছিল সচিমতার আগ্রহ এবং অনুরোধে যে শ্রীচৈতন্য শ্রীক্ষেত্রকেই বেছে নিয়েছেন নিজের ডেরা হিসেবে। তার কারণ কি না, ছেলের খবর মা সমানে পেয়ে যাবে, কারণ মানুষ তো যা আশা করছেই শ্রীক্ষেত্র আর নবদ্বীপের মধ্যে। এইবার সেটাও ছিল এই বিদ্যাধরের বিরাট একটা রাগের জায়গা। কিছুই হতে পারছে না, প্রতাপরুদ্রের জায়গায় বসতে পারছে না সিংহাসনে। সুতরাং হয় প্রতাপরুদ্রকে মারো, নয় শ্রীচৈতন্যকে মারো, কাউকে এটা মারো। শেষকালে দেখলেন প্রতাপরুদ্রকে মারা যাচ্ছে না, তখন ঠিক করলেন শ্রীচৈতন্যকেই ছড়িয়ে দিতে হবে জগৎ থেকে। হয়েছিল, এটা হচ্ছে শ্রীচৈতন্যের মৃত্যু সম্বন্ধে দুটো প্রধান মত আছে, দুটো আসলে পরে রিসার্চ, মানে পরে গবেষণায় এরা ঐতিহাসিকরা বলছে। এই ঐতিহাসিক কারা, নাম বলছে মিয়ান রঞ্জন রায়, দীনেশচন্দ্র সেন, রায় বাহাদুর, খগেন্দ্রনাথ মিত্র,
ডক্টর বিমান বিহারী মজুমদার, এই চারজনের নাম করল। এছাড়াও আরো অনেকে আছেন, অনেক গবেষক আছেন, কিন্তু তাদের অবশ্য আর একটা ব্যাপার আছে, সেটা বলবো পরে। শ্রী চৈতন্যকে মানে দুটো যে থিওরির কথা বললাম শ্রী চৈতন্য মৃত্যু নিয়ে, একটা হচ্ছে যে শ্রী চৈতন্য সঙ্গী সাথীদের নিয়ে সংকীর্তন করতে করতে শ্রাবণ মাসের রথযাত্রায় চলেছেন। সেই পথে একটি ইটের টুকরো পড়েছিল নাকি, সেই ইটের টুকরো শ্রী চৈতন্যর পায়ে ঢুকে যায়, তার থেকে সেপ্টোসোমিয়া হয়ে প্রচন্ড জ্বর আসে, সেই জ্বরেই তিনি মারা যান। এইটা ছিল 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে মন্দিরে শ্রীক্ষেত্রের মধ্যে গর্ভগৃহে খুন করা হয়েছিল শ্রী চৈতন্য এবং তার 3 সাথীকে। এই 3 সাথী হচ্ছেন স্বরূপ, দামোদর, গোবিন্দ এবং গোবিন্দ এবং গদাধর পণ্ডিত, এই 3 জনকেই খুন করা হয় গর্ভগৃহের মধ্যে। কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, কোনো ভারী এবং তীক্ষ্ণ অস্ত্র দিয়ে একই সঙ্গে আঘাত করা হয়েছিল, এবং যাতে কোনো সাক্ষী না থাকে সেই জন্যই 3 জনকেই খুন করা হয়েছিল। ঘটনা যে এর মধ্যে একজনের, স্বরূপ দামোদরের, নাকি হৃদয়টাই বেরিয়ে এসেছিল, এত জোর ছিল, এত তীব্র ছিল সেই আঘাত, অর্থাৎ বুক ফেটে, পাঁজর ফেটে হৃৎপিণ্ডটা বেরিয়ে এসেছিল। পরে এবার বৈষ্ণব কবিরা মানুষটাকে লিখেছে যে শ্রী চৈতন্য ওইভাবে অদৃশ্য হতে দেখে তার বুক ফেটে গেল। বুক ফেটে গেল কি বলে, কি সত্যিই বুক ফেটে গেল? না, বুক ফাটানো হয়েছিল, খুন করা হয়েছিল, খুন করে পোতা হয়েছিল কৈলি বৈকুণ্ঠতে, এটি শ্রীক্ষেত্রের মন্দিরের উত্তর দরজার কাছে। এবার শ্রীক্ষেত্রের মন্দিরের 4টে দরজা, যেটি পূর্ব দরজা সেটি হচ্ছে প্রধান দরজা, সিংহদুয়ার। তার উল্টো দিকে হচ্ছে পশ্চিম দরজা, যেটি হচ্ছে ব্যাঘ্রদুয়ার। দক্ষিণে হচ্ছে অশ্বদুয়ার, এবং আপনার উত্তরে হচ্ছে হস্তিদুয়ার। এই হস্তিদুয়ার কিন্তু দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে, আপনি ঢুকতে পারবেন না, এখনো পারবেন না। এইখানেই হচ্ছে, এখানেই জগন্নাথের যখন নবকলেবর হয়, জগন্নাথ বলরাম সুভদ্রার যখন নবকলেবর হয়, তখন পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতিমা, সেই 3টি কাষ্ঠ প্রতিমাকে কবর দেওয়া হয় এই কৈলি বৈকুণ্ঠ। এইখানেই 3টি সমাধি ক্ষেত্র করা আছে, সমাধি ক্ষেত্র না, সমাধি মন্দির করা আছে। এই সমাধি মন্দিরের ওপর কি লেখা আছে, কার সমাধি মন্দির কিছু লেখা নেই, লেখা আছে কেবল সমাধি মন্দির এবং তার সঙ্গে 2টি পায়ের ছাপ, ব্যাস। তার মধ্যে একটি বড়, বাকি 3টি ছোট। মনে করা হয় বড়টি, সামান্য বড়টি হচ্ছে শ্রী চৈতন্য সমাধি ক্ষেত্র, এবং বাকি 3টি হচ্ছে স্বরূপ দামোদর, গদাধর পণ্ডিত এবং গোবিন্দর সমাধি ক্ষেত্র। বিষয়টা হলো যে এই সমাধি ক্ষেত্র কেন, এগুলোকে সমাধি ক্ষেত্র বলছি আমি, সেটা হচ্ছে, তার কারণ হচ্ছে
শ্রী মন্দিরের যে অন্যান্য শ্রী মন্দিরের আশপাশে আরো অনেক মন্দির আছে, সবাই পুরী গেছে, সবাই দেখেছেন, সুতরাং নতুন করে বলা কিছু না। আশপাশে প্রচুর মন্দির আছে। সেই আশপাশের মন্দিরগুলো সবকটাই কিন্তু এটি বিশেষ শৈলীতে বানানো, যেটাকে বলা হয় উড়িয়া শৈলী। এই সমাধিক্ষেত্রগুলি, সমাধি মন্দির, স্তূপগুলি কিন্তু কোনো শৈলীতে বানানো, মেলে না, হ্যাঁ, অন্যরকম মকম করে বানানো। এবার এই ধরনের সমাধিক্ষেত্র অনেক সময় পাওয়া যায় উৎকলের পুরনো কিছু গ্রামে, এখনো দেখতে পাওয়া যায় এই রকম সমাধিক্ষেত্র, অনাড়ম্বর সমাধিক্ষেত্র দেখতে পাওয়া যায়, এবং সেগুলির গঠনশৈলী কিন্তু মন্দিরের মতো নয়। এই চারটি সমাধিক্ষেত্রের গঠনশৈলীও মন্দিরের মতো নয়। এবার আমার প্রধান মূল যে বইটির ওপর ভিত্তি করে আমি এই কথাগুলি বলছি, সেটি হচ্ছে এই বই। ডক্টর বিভূদা রঞ্জন লিখিত দি মার্ডার মিস্ট্রি অফ শ্রী চৈতন্য। এই বইটি লেখা হয়েছিল এটি পাবলিশ করেছেন BK ক্লাসিক্স। এটি প্রথম প্রকাশ হয়েছিল 2022 সালে দোল পূর্ণিমা। এইটি আমার প্রধান গবেষণার জায়গা ছিল, মানে গবেষণার মূল সূত্র ছিল এই বইটি, দি মার্ডার মিস্ট্রি অফ শ্রী চৈতন্য। এছাড়া অন্যান্য কিছু খুচরো কাজও করেছি, কিছু খুচরো কাজও আমি গবেষণা করেছি। এই বিভূদারঞ্জন বাবু হচ্ছেন একজন উড়িয়া গবেষক এবং ঐতিহাসিক গবেষক, ইতিহাস গবেষক। এই বিভূদারঞ্জন বাবু এই বইতেই উল্লেখ করেছেন যে এর ঘটনা, যে শ্রী চৈতন্যের মৃত্যু, যে গবেষকই পুরীতে গিয়ে গবেষণা করার চেষ্টা করেছেন মৃত্যু সম্বন্ধে, এবং গবেষণা গভীরে গেছে, সত্য প্রায় জানা গেছে, সেই গবেষকেরই খুব রহস্যময় মৃত্যু হয়েছে। প্রথম হচ্ছেন জয়দেব মুখোপাধ্যায়। তিনি প্রায় জীবনের শেষ 10 বছর আনন্দময়ী মায়ের আশ্রমে, পুরীতে আনন্দময়ী মায়ের আশ্রমে ছিলেন। তার 90 বছর বয়সী মা তাকে সঙ্গে নেই। একটি সময় তিনি গবেষণাটাই করছিলেন শ্রী চৈতন্যের মৃত্যু নিয়ে, অন্তর্ধান রহস্য নিয়ে, এবং সেই গবেষণার প্রথম পর্ব শেষ হয়ে গিয়েছিল প্রায়। আর আছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায় নাটকের। এই দুই ছয়ে মিলে, মানে সুরজিৎ আর সুজন, এই দুজনে মিলে করছেন। একজন হচ্ছেন সুরজিৎ, হচ্ছেন আপনার রসরাজ অমৃতলাল বসু, আর সুজন হচ্ছেন অর্ধেন্দু শেখর মোস্তাফি। মানে 19 শতকের কলকাতার নাটক জগতের বিখ্যাত সব ব্যক্তিত্ব। এছাড়াও রসরাজ অমৃতলাল বসু অত্যন্ত নামী একজন লেখক ছিলেন। এবার যেটা বিষয়, সেটা হচ্ছে, দেখুন, এই যে রসরাজ অমৃতলাল বসু এবং অর্ধেন্দু শেখর মোস্তফি, এরা দুজনের আবার, ওরা গিরিশ ঘোষের যে সময়টা 19 শতক, সেই সময় এই দুজন মানে গিরিশ ঘোষের সঙ্গী। আবার একই সঙ্গে পরের যে বিষয়টা, পরের যে সময়টা, অর্থাৎ ঈশা এবং পার্থ, মানে ইন্দ্রনীল সেনগুপ্তের সময়, সেখানে ওরা দুজনেই, কিন্তু এর মধ্যে সুজন হচ্ছেন আপনার CGI এর কাজ করেন, সিনেমায় CGI এর কাজ। আর
সুরজিৎ হচ্ছেন উনি প্রোডাকশন কন্ট্রোলার, মানে ঈশার যে প্রোডাকশন টিম সিনেমার, সেই সিনেমা প্রোডাকশন টিমের কন্ট্রোলার, অর্থাৎ দুটো প্রধান চরিত্র প্রোডাকশন টিমের। এবার যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই দুজনেই কিন্তু একভাবে কোনো না কোনোভাবে, এদিকে গিরিশ ঘোষকে আর অন্যদিকে ঈশাকে কোনো না কোনোভাবে কিছু না কিছু বোঝাচ্ছেন, মানে যেটা কিনা চৈতন্য চরিত্রের, অর্থাৎ চৈতন্য চরিত্রটা যে করছে তার ঈশার ক্ষেত্রে সাহায্য করবে, আর নয়তো সেটা একটা চ্যালেঞ্জ। আর বিনোদিনীর ক্ষেত্রে সেটা বিনোদিনীকে বাধা দিচ্ছে, বিনোদিনী যেন চৈতন্য চরিত্রে অভিনয়টা না করতে পারেন, এটা দেখানো হচ্ছে যে এটা বিনোদিনীর শেষ বয়সের, মানে সেই যৌবনের শেষ থিয়েটার, চৈতন্য অন্তর্ধান লীলা গিরিশ ঘোষের। এটা কিন্তু আসলে হয়নি, এটা সুবনের এই সিরিজের মস্তিষ্ক প্রয়োজিত। এই 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 নাটক কিন্তু গিরিশ ঘোষ করেননি। এবার দেখুন কি হচ্ছে, চৈতন্য কিভাবে মারা গিয়েছিলেন সেটা আগে বলি। চৈতন্যকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল গর্ভগৃহের ভিতরে, মন্দিরের মধ্যে, মন্দিরের চৌহদ্দির মধ্যে। এটা হয়েছিল, সেটা হচ্ছে দেখুন দুটো নতুন নতুন যে গবেষণা, তাতে দুটো মত আছে। একটা হচ্ছে যে সংকীর্তন করতে করতে রথযাত্রার দিন চৈতন্য বাদ বাকি ওর অন্যান্য সঙ্গী সাথীরা মিলে রথের সামনে সামনে চলেছেন। হ্যাঁ, রথের প্রসেশন লিড করছেন আমাদের রাজা, মানে প্রতাপ রুদ্রদেব। এবার সেই সময় সংকীর্তন করতে করতে যাওয়ার পথে পায়ে হাঁটা পথ ছিল, তখন তার রাজপথ বলতে পায়ে হাঁটা পথই, পথের পাশে একটি ইটের টুকরো ছিল। সেই ইটের টুকরো নাকি চৈতন্যর পায়ে ফুটে যায়, পায়ে ফুটে গিয়ে সেপটিক হয়ে যায়, এবং সেপ্টোসোমিয়ায় উনি প্রচণ্ডভাবে হয়ে পড়েন, একেবারে মানে দুর্বল হয়ে পড়েন। সেপ্টোসোমিয়ায় প্রচণ্ড জ্বর হয়, সেই জ্বরেই উনি মারা যান। এটা হচ্ছে একটা মত। অন্য মতটা হলো ওকে খুন করা হয়। কি কোথায় খুন করা হয়? গৌরস্তম্ভের সামনে, অর্থাৎ জগন্নাথের গর্ভগৃহে ঢোকার মুখে যে গৌরস্তম্ভ, তার সামনে, এবং বাকিদেরও ওই আশপাশে খুন করা হয়। খুন করার থিওরিটাই কিন্তু আসলে বিশ্বাসযোগ্য, তার কারণ খুন করার পর মরদেহ, শবদেহ যাই হোক, সেটা লোপাট করে দেওয়া হয়। লোপাটটা কীভাবে করা হয়? মন্দিরেই পুঁতে দেওয়া হয়, মন্দিরের ভিতরে। কোথায়? জগন্নাথ মন্দিরে কৈলি বৈকুণ্ঠ নামে একটি জায়গা আছে, সেটা উত্তর দরজার ঢুকেই, উত্তর দরজা দিয়ে ঢুকেই এই কৈলি বৈকুণ্ঠে জগন্নাথ দেবের যখন নববিগ্রহ, তখন জগন্নাথ দেবের পুরনো যে কাষ্ঠ প্রতিমা, যে তিনজন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা, এই তিনজনের কাষ্ঠ প্রতিমার কবর দেওয়া হয়, সমাধি হয় ওই কৈলি বৈকুণ্ঠে, এবং নতুন দারুবিগ্রহ দিয়ে নতুন প্রতিমা তৈরি করা হয় এবং তাকে প্রতিষ্ঠা করা হয় মন্দিরের গর্ভগৃহে। এইখানে চারটি সমাধি আছে, একটি শ্রী চৈতন্যের, আর তিনটি তার তিন ভক্তের। এবার কিভাবে মারা হয়েছিল? কোনো এক ধরনের যথাসম্ভব তলোয়ার হবে, খুব ভারী তীক্ষ্ণ তলোয়ারি, তাই দিয়ে আঘাত করা হয়েছিল। এতটাই তীব্র সেই আঘাতের ছিল, আপনার ইফেক্ট ছিল, যে যতদূর মনে হয় গোবিন্দর, চৈতন্যের সঙ্গে যিনি ঢুকেছিলেন অন্যতম, গোবিন্দ শিষ্য, ওর পাঁজরা ভেঙে, বুকের পাঁজরা ভেঙে
ওর হৃৎপিণ্ডটি বাইরে চলে আসে এবং সেই সেই অবস্থাতেই ওকে কবর দেওয়া হয়। শ্রীচৈতন্য কিন্তু মারাই হয়েছিল। আর স্বরূপ দামোদর এবং আপনার গৌরাঙ্গ পণ্ডিতকে তো উনিও মারা গিয়েছেন। এবার এইখানে যেটা বিষয় সেটা হচ্ছে এগুলোকে কেন আমি বলছি, এগুলো আপনার সমাধিক্ষেত্র, এই তিনটি সমাধিক্ষেত্র এখানে রয়েছে। এই তিনটি ক্ষেত্রই হচ্ছে, দেখুন শ্রী মন্দিরের চত্বরের মধ্যে অনেকগুলি মন্দির আছে, প্রত্যেকটি প্রায় সমসাময়িক এবং প্রত্যেকটি মন্দিরই বিশেষ শৈলীতে নির্মিত। এটিকে বলে উড়িষ্যা শৈলী, উড়িষ্যা নির্মাণ শৈলী অথবা উড়িয়া নির্মাণ শৈলী। এই নির্মাণ শৈলীর কিছু বিশেষত্ব আছে, সেই বিশেষত্বে আমি যাচ্ছি না। কিন্তু এই কৈলি বৈকুণ্ঠে যে তিনটি সমাধি রয়েছে তার সঙ্গে এই নির্মাণ শৈলীর কোনো সম্পর্ক নেই, কোনো মিলও নেই। এবার এই যে তিনটে সমাধি, এই চারটে সমাধি, এই চারটে সমাধির মতো সমাধি খুব পুরনো উৎকলীয় গ্রামে মাঝে মাঝে আজও দেখতে পাওয়া যায়। সেইভাবে মনে হয়, কারণ এই যে সমাধিক্ষেত্রগুলি, এগুলির মধ্যে ওপর কিন্তু কিছু লেখা নেই। সমাধিক্ষেত্র লেখা আছে, আর আছে দুটি করে পায়ের ছাপ, জোড়া পায়ের ছাপ, যা সাধারণভাবে বাঙালি উড়িয়া সব জায়গাতেই মানুষের মানে মরদেহে নেওয়া হয় আলতা মাখিয়ে পায়ের চেটে। এই হচ্ছে আমাদের সমাধি। হ্যাঁ, এবার যেটা বিষয় সেটা হচ্ছে আমি কোথা থেকে পাচ্ছি এটি পাচ্ছি আমি এটি বই থেকে। সেই বইটিকে দেখাচ্ছি। সমস্যা হয়েছে, এই হচ্ছে সমস্যা, এই হচ্ছে গল্প। এবার বলি এই তিনটে টাইম লাইনের কথা। তিনটে টাইম লাইন কেন দেখাচ্ছেন দেখাচ্ছেন এই কারণে যে যুগে যুগে সত্যিটা কীভাবে পাল্টে যায়, এই আমার মনে হয়েছে এই কারণেই দেখাচ্ছে। এবং যুগে যুগে সত্যিটা আবার করে পাল্টাতে নিজেকে আরও পাল্টায়, সত্য পাল্টায়, ইতিহাস পাল্টায়, ইতিহাসের নতুন পরিপ্রেক্ষিত তৈরি হয়। তাই বলছিলাম বড় ভালো কাজ করেছেন। আমি গতকাল বিনোদিনী থিয়েটার, অর্থাৎ বিনোদিনী দাসী টাকায়, যেটা গিরিশ ঘোষ প্রথম বাঙালি থিয়েটার তৈরি করেছে, সেইখানে এই ছবিটি দেখলাম। দেখার পর, শেষ হওয়ার পর বেশ কিছু হাততালিও হলো, শুনলাম। আমার যেন মনে হলো এইরকম হাততালি আমি আগেও শুনেছি। হ্যাঁ, শুনেছি মিরবাকের সময়, এবং এর থেকে খানিকটা বেশি হাততালি শুনেছিলাম হলে গিয়ে জাতিস্বরের সময়। আমি জানি না এই ছবির ভবিষ্যৎ কি, বক্স অফিসে বিরাট ভালো ফল দেবে, লক্ষ্মী ঘরে উঠবে কি না আমি কেউ জানি না, কিন্তু হাততালি শুনে মনে হলো হয়তো এটা নির্বাকের মতোই সিরিজের অন্যতম শ্রেষ্ঠ কাজের মধ্যে নির্বাচিত হবে দর্শকের দ্বারা। কেন হবে না? আপনারাই ছবিটি দেখে ঠিক করুন। আপনাদের আশীর্বাদ থাকলে এই ছবিটিও ফল ভালো করবে, বক্স অফিসে ছাপ রাখবে। আপনার আশীর্বাদ না থাকলে এই ছবিটি দাঁড়াবে না। ওই আমি যেমন বলি প্রত্যেকবার, সেরকমই বলছি। আমার এই কথা বলা, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে
তাহলে ভাগ করে নিন, মন্তব্য করুন, অনবরত মন্তব্য করুন এবং কেমন লাগলো জানান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। আজ এই অবধি। আরও একটা অদ্ভুত ব্যাপার আছে, এই হচ্ছে বইটি, এটি হচ্ছে বইটি, দেখুন, দি মার্ডার মিস্ট্রি অফ শ্রী চৈতন্য দেব। এটা লেখক হচ্ছেন এই শ্রী বিভূতিরঞ্জন। তিনি একজন উড়িয়া ঐতিহাসিক এবং গবেষক। এই বিভূতিরঞ্জন বাবু বিশেষ একটি কারণে এই বইটি লেখেন। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে অদ্ভুতভাবে শ্রীচৈতন্যের মৃত্যুর রহস্য যারা যেসব গবেষকরা উড়িষ্যা থেকে, বিশেষ করে পুরীতে থেকে গবেষণা করতে গিয়েছেন, তারা সেই সব গবেষণা শেষ করতে পারেননি এবং প্রত্যেকেরই কিন্তু মৃত এবং তা ঘটেছে রহস্যজনকভাবে। যেমন ধরুন জয়দেব মুখোপাধ্যায় পুরীর মা আনন্দময়ী আশ্রমে থাকা শুরু করেছিলেন জীবনের শেষ প্রায় 10 বছরের কাছাকাছি। তারা 90 বছরের মা এবং ছেলে জয়দেব, তারা দুজনে থাকতেন আনন্দময়ী মায়ের আশ্রম। এবার তিনি যখন তার রিসার্চের মানে তার গবেষণার শেষ প্রান্তে এসে পৌঁছন, তার আগেই তাকে খুন করা হয় এই পুরীতে আনন্দময়ী মায়ের আশ্রমে একটি পাওয়া যায় তার মৃতদেহ এবং তার মায়ের মৃতদেহ, 90 বছরের বৃদ্ধার মৃতদেহ পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? পুকুরের মধ্যে জলে ডুবিয়ে মারা হয়েছে। পায়ে এবং হাতে দুটো জায়গাতেই ভারী পাথর বেঁধে জলে ডুবিয়ে মারা হয়। এবার বিভূতিরঞ্জনের এই যখন শুরু করেন কাজ, তখন ওর যে এক সহকর্মী ছিলেন, কনিষ্ঠ সহকর্মী, তিনি ইতিহাসের ছাত্র ছিলেন, তার সাহায্য প্রার্থনা করেন বিভূতিরঞ্জন। তার সাহায্য প্রার্থনা করার প্রধান কারণ তার বেশ কিছু কাজ ইতিমধ্যেই ছিল এই বিষয়টা নিয়ে, মানে চৈতন্যর অন্তর্ধান রহস্য। এবং সেই ভদ্রলোক রাজিও হন। বিভূতিরঞ্জনকে একদিন ফোন করেন, উনি সকালে ফোন করে বলেন, আজ আমি আসছি, আমার সঙ্গে কিছু তথ্য আছে এবং কিছু ছবি আছে ইত্যাদি নিয়ে আমি এটা পেন ড্রাইভে করে নিয়ে আসছি। এবার যেদিন আসার কথা সেদিনকেই আসার পথে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়। কোথায়? স্বর্গদ্বারের মোড়ে, অর্থাৎ যেখানে শ্রী চৈতন্যর বিরাট সেই মূর্তি, এই যে ঘোমটার নিচে খ্যামটা না চলছে, হ্যাঁ, এবং সেই মূর্তির সামনে এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে এবং সেই পেন ড্রাইভটি পাওয়া যাচ্ছে টুকরো গুঁড়ো গুঁড়ো অবস্থায়, নষ্ট করে দেওয়া হচ্ছে। এই যে ঘোমটার নিচে খ্যামটা নাচছে চলছে উড়িষ্যায়, কেন চলছে? এর উত্তর হচ্ছে চৈতন্যদেব এমন একটি ধর্মের প্রবর্তন করেছিলেন যেটি উচ্চ নিচ বর্ণভেদের, সামাজিক বর্ণভেদের, যেটা ধর্ম থেকে এসছে, সামাজিক বর্ণভেদের বিরুদ্ধে ছিল, যেটি সব মানুষকে এক করে দেখত, যেটি ব্রাহ্মণদের, শাক্তদের, বৌদ্ধদের এবং শৈবদের একই সঙ্গে অত্যন্ত মানে তাদের যে ইন্টারেস্ট সেটা খর্ব করেছিল, ক্ষতি হচ্ছিল তাদের কাজ করতে। তারা মনে করছিলেন
উড়িষ্যায় চৈতন্যদেবই একমাত্র যিনি প্রচণ্ডভাবে শক্তিশালী মানুষ। কেন মনে করছেন? এবার রাজার কাছাকাছি প্রায় রাজার পরামর্শদাতা চৈতন্যদেবের শিষ্যত্ব গ্রহণ করার পর রাজা প্রতাপরুদ্র কিন্তু অনেকগুলো কাজ করতে শুরু করেছিলেন, যেগুলি এই আমাদের এইসব কমিউনিটির বিরুদ্ধচারণ করছিল। তার মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট ছিল, যেগুলোকে মাফ করে দেওয়া হচ্ছিল 1 নম্বর। তার মধ্যে যুদ্ধবিগ্রহ বন্ধ করে দেওয়া একটা ব্যাপার ছিল। হ্যাঁ, তার মধ্যে এই যে সকলকে একসঙ্গে নিয়ে চলার একটা ইচ্ছা, এইসব ছিল। এবং উৎকল নাকি দুর্বল হয়ে পড়ছিল। এই বিদ্যাধর এই চৈতন্যের মৃত্যুর প্রধান উদ্যোক্তা ভৈ বিদ্যাধর, মানে আদিত্য বিদ্যাধর। এই ভৈ বিদ্যাধর করেছিলেন কি, উনি ছিলেন সব থেকে বড় বিষয়ঘাতক উৎকলে। যখন হুসেন শাহ উড়িষ্যা আক্রমণ করেন, সেই সময় রাজা প্রতাপরুদ্র বিজয়নগর মানে অন্ধ্রের রাজা কৃষ্ণদেব রায় তার সঙ্গে যুদ্ধবিগ্রহে ব্যস্ত। সেই সময় উনি এই হোসেন শাহ বোঝেন যে এই সময় উড়িষ্যা আক্রমণ করলে বাঁচাবার কেউ নেই, রাজা এখন নেই পুরীতে। উনি আক্রমণ করেন। এবার এই মুখ্য সেনাপতি এবং প্রধানমন্ত্রীর হাতে প্রতাপরুদ্র কিন্তু রাজ্যের ভার, পরিবারের ভার, কেল্লার ভার সবকিছু দিয়ে গিয়েছেন। বিদ্যাধর কি করেন? বিদ্যাধর গিয়ে প্রথমে তো মানে হোসেন শাহর মুখোমুখি হন না, গিয়ে নিয়ে আত্মসমর্পণ করেন না, কিন্তু খানিকটা ক্ষতি হয়ে যাওয়ার পর, আক্রমণ হয়ে যাওয়ার পর, তারপর উনি গিয়ে হোসেন শাহর সঙ্গে হাত মেলান। কি না, যদি উড়িষ্যা জয় করা হয় তাহলে বিদ্যাধর গজপতি হবেন, মানে রাজা হবেন। এবার তারপরে সেইটা কোনো মতে আটকে দেন প্রতাপরুদ্র স্বয়ং ফিরে এসে, এবং এত ভালোভাবেই আটকান যে হোসেন শাহকে আবার ফিরে যেতে হয় ইয়েতে, আপনার ঢাকায়, মুর্শিদাবাদে পিছিয়ে যেতে হয়। এবং আরও খানিকটা ভিতরে ঢুকে যান প্রতাপরুদ্র, বাংলা খানিকটা ভেতরে, আরও খানিকটা ভেতরে। মানে ওর তো জায়গা ছিল নবদ্বীপ পর্যন্তই, নবদ্বীপ কেউ ঢুকিয়ে নেন, কৃষ্ণনগর পুরোপুরি ওর দখলে চলে আসে, নদিয়া চলে আসে ওর দখলে, মুর্শিদাবাদে চলে যান, মানে পিছিয়ে যান হুসেন শাহ। এইরকম অবস্থায় এই বিদ্যাধর দেখছেন কিছুতেই তো কায়দা করা যাচ্ছে না, সুতরাং মারো, হয় প্রতাপরুদ্রকে মারো, আর নয়তো চৈতন্যকে মারো, কাউকে একটা মারো। এবার প্রতাপরুদ্রকে মারার অনেক চেষ্টা করলেন, হলো না। তখন রাগ গিয়ে পড়লো চৈতন্যের ওপর, যা ওকেই মারো, হ্যাঁ, দুর্বল অনাবাসী মানুষ, বাঙালি, মারো ওকে। হ্যাঁ, এই হচ্ছে বিদ্যাধর, এই হচ্ছে বিদ্যাধর। প্রসঙ্গত গিরিশ ঘোষের নাটকে বিদ্যাধরের চরিত্রটি করছেন সুজন, আর রাজগুরু তিনি হচ্ছেন সুরজিৎ। সিনেমায় দেখানো আমরা আমাদের গিরিশ ঘোষের যে নাটক, সে নাটক রাজগুরু সার্বভৌম, এটা হচ্ছে সুরজিৎ করছে সেই চরিত্র। এবার তাহলে আসলে সেই কি করতে চাইছে করছেন, সেটা হচ্ছে যে 3টে টাইম লাইনের কথা বলছি, 3টে সময়
প্রেক্ষিত, এই তিনটে সময় প্রেক্ষিতে কিন্তু মিলিয়ে দিচ্ছেন কোথায়? শেষকালে গিয়ে তিনটে সময় প্রেক্ষিতেই যা হচ্ছে, এটা হচ্ছে শিল্পীর সঙ্গে সৃষ্টির বিরোধ এবং বিচ্ছেদ, স্রষ্টার সঙ্গে সৃষ্টির বিচ্ছেদ, পুরুষের সঙ্গে প্রকৃতির বিচ্ছেদ। এবং তার কারণ কি? শক্তের সামনে মাথা নোয়াবো না, এই জায়গা থেকে বিচ্ছেদ তৈরি হচ্ছে। জগন্নাথের সঙ্গে শ্রী চৈতন্যের রাধাভাব, সেই রাধাভাবের বিচ্ছেদ হচ্ছে। গিরিশ ঘোষের সঙ্গে হচ্ছে বিনোদিনীর বিচ্ছেদ, আবার ঈশার সঙ্গে হচ্ছে পার্থর বিচ্ছেদ। তিনটেই বিচ্ছেদ এবং তিনটেই মৃত্যুর মধ্যে দিয়ে আসছে। মৃত্যু একভাবে যে বিনোদিনী চলে যাচ্ছেন আর করবেন না নাটক, সেটাও তো গিরিশ ঘোষের, তিনি হচ্ছেন ইন্সপিরেশন, বিনোদ। এবার সেই বিনোদ চলে যাচ্ছে, গিরিশ ঘোষ একা হয়ে যাচ্ছেন। বারবার বলছেন যাস না বিনোদ, যাস না, কিন্তু বিনোদ ততক্ষণে মনস্থির করে ফেলেছে যে আর মঞ্চ নয়, লাস্ট কল হয়ে গেছে। এবার যে বিষয় সেটা হচ্ছে কেন হলো এই একভাবে একটা জিনিসও করেছেন কিন্তু সেটা হচ্ছে এই একই সিনেমায় এই বিচ্ছেদের জায়গা, এই বিচ্ছেদের জায়গা থেকে বিনোদিনীর যে কলকাতার নাট্যমঞ্চ থেকে অন্তর্ধান, হঠাৎ অন্তর্ধান, সেই অন্তর্ধানের বিষয়টাও নিয়ে এসছে। আসলে স্টারটা তো তৈরি হয়েছিল বিনোদিনীর টাকায়, মানে বিনোদিনীর যে প্রেমিক গুরমুখ সিং তার টাকায়। সেটা কেউ ধার হিসেবে দেননি, কিন্তু উনি দিয়েছিলেন বিনোদিনীর হাতে তুলে, বিনোদিনীর রোজগারের টাকা, নিজের 50,000 টাকা দিয়ে বিনোদিনী স্টার থিয়েটার তৈরি করেছেন। সেই সময় 50,000 টাকা অনেকটা। স্টার থিয়েটারের প্রত্যেকটি খিলান তৈরি হয়েছিল বিনোদিনীর টাকায়। এবার সেই স্টার থিয়েটার তখন ঠিক হয়েছিল তার নাম হবে বি থিয়েটার, যা এতদিনে হয়েছে, 2025 হয়েছে। বিনোদিনী থিয়েটার নাম হয়েছে স্টার থিয়েটার। কিন্তু ওপাড়ার মেয়ে, নষ্ট মেয়ে, তার নামে থিয়েটার দেখতে হলে সেই থিয়েটার দেখতে কতজন আসবে? সুতরাং গিরিশ ঘোষ বোঝালেন ওকে, গিরিশ ঘোষ, অর্ধেন্দু শেখর এবং অমিতুল, তিনজনে বন্ধু, তিনজনেই বিনোদের বাড়িতে, বিনোদিনীর বাড়িতে যেতেন বিস্কিট খেতেন। এই নিয়ে অমিতুলালের আবার একটি ছড়াও আছে, সে নয় বন্য প্রসঙ্গ। এবার তেরা তিনজনে বোঝালেন বিনোদিনীকে যে দেখ, তুই হচ্ছিস স্টার, সুতরাং স্টার থিয়েটার নাম হবে, তুই হচ্ছিস নাট্য জগতের স্টার, সুতরাং স্টার থিয়েটার নাম হওয়া উচিত। বিনোদিনী সহজ মনে রাজি হয়ে গেলেন এবং তার নামে এই বি থিয়েটার আর তৈরি হল না, স্টারই রয়ে গেল। আরে দেখুন অদ্ভুত সময়ের যে আপনার বিচার, 2025 এসে স্টার থিয়েটার, কিন্তু বিনোদিনী থিয়েটার নাম হয়ে গেল। অর্থাৎ বিনোদিনী নিজের জায়গাটা খুঁজে পেলেন। এই 2025 দাঁড়িয়ে 500 বছর, মৃত্যুর 500 বছর পর জগন্নাথ আর শ্রী চৈতন্য এক হয়ে যাচ্ছেন। জগন্নাথ মানেই শ্রী চৈতন্য, শ্রী চৈতন্য মানেই শ্রীহরি, শ্রীহরি মানেই শ্রীকৃষ্ণ। আবার বিনোদিনী এবং গিরিশ ঘোষ এক হয়ে যাচ্ছেন মানুষের ভাবনায়। গিরিশ ঘোষের প্রত্যেকটি নাটক কাকে ভেবে লেখা সেটা পরিষ্কার হয়ে গেছে, ইতিহাস পরিষ্কার করে দিয়েছে। সুতরাং গিরিশ ঘোষ এবং বিনোদিনী দাসী এই দুটো নাম একসঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাচ্ছে। এই যে সময়ের হিসেব,
সেটা এক সময় সময় সব কিছুর ওপর যেমন প্রলেপ ফেলে, এরকম সব কিছুর প্রতি সুবিচারও করে। সেটাই দেখানো হয়েছে। এই আমার মনে হয় এই তিনটে টাইম লাইনের মধ্যে ভাগ করে গল্পটা।